চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম আলম। ওনার বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার পুলিশ লাইন্স এলাকায়। বর্তমানে উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন, অনার্স তৃতীয় বর্ষে। ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল 1970-এর দশকের কোনো একটা সময়। ওনার নানাই মূলত এই ঘটনাটি বিভিন্ন সময় অনেকের কাছে বলেছিলেন। ওনার নানার নাম চাঁদ মিয়া। ঘটনাটি যে সময়ে ঘটে সেই সময়ে নানার বয়স ছিল 35 থেকে 40-এর মধ্যে। নানা টিনের ব্যবসা করতেন। টিন কিনতে বা ব্যবসার কাজে তাকে প্রতি মাসে একবার বগুড়ায় যেতে হতো। তৎকালীন রাস্তাঘাট তো খুব একটা ভালো ছিল না। এমন রাস্তা ছিল কখনো পায়ে হেঁটে, কখনো ভ্যানে করে, কখনো গরুর গাড়িতে করে, আবার কখনো নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে হতো। নানা বগুড়ায় যাওয়ার ক্ষেত্রে এইভাবেই উনি যেতেন। বলে রাখা ভালো, গাইবান্ধা থেকে বগুড়ায় যেতে বর্তমানে কিন্তু বাসে 2 ঘন্টার মতো সময় লাগে। আর সেই 70-এর দশকের ওই সময়টাতে তখন রাস্তাঘাটের অবস্থা যা ছিল, তখন তো আরো বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। নানা কি করতেন, ফজর আজানের পরই নামাজ পড়ে বের হয়ে যেতেন। এরপর উনি ওনার গন্তব্যে গিয়ে কাজ সেরে আবার রাত 9টা কি 10টার মধ্যেই বাড়িতে চলে আসতেন। দীর্ঘ সময় কিন্তু একদম ফজরের পরে বের হয়ে গিয়ে কাজ সেরে আবার বাড়িতে চলে আসা। তবে সবসময় যে উনি আসতে পারতেন বিষয়টা এরকম না। কখনো রাত বেশি হয়ে গেলে গাইবান্ধা ও বগুড়ার মধ্যবর্তী একটি জায়গা রয়েছে গোবিন্দগঞ্জ নামে, এই গোবিন্দগঞ্জে ওনার এক আত্মীয়ের বাড়ি ছিল। সেখানে রাত্রে আর কি বিশ্রাম নিতেন, থাকতেন, এরপর বাড়িতে আসতেন। একবার এক গুরুত্বপূর্ণ কাজে তাকে দুপুরের দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হতে হয়। উনি কিন্তু ফজরের আজানের পর বেরোতেন, সেখানে উনি দুপুরের দিকে বাসা থেকে বের হয়েছেন। বগুড়ায় গিয়ে কাজ সারতেই তার রাত 8টার বেশি বেজে যায়। নানা তবুও রওনা করেন, ভেবেছিলেন গোবিন্দগঞ্জ পর্যন্ত এসে সেই আত্মীয়ের বাড়িতে রাতটা কাটিয়ে সকালে গাইবান্ধা চলে আসবেন। এরপর যথারীতি উনি ভ্যান থেকে নেমে একা নির্জন পথ ধরে হেঁটে হেঁটে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছালে তখন তো উনি বেশ বিপদেই পড়ে যান। ওই সময় তো তার কাছে ঘড়ি ছিল না, সময় বলতে পারেন নাই। উনি যখন আত্মীয়ের বাড়িতে পৌঁছান তখন দেখেন সেই আত্মীয়ের বাড়িতে তালা দেয়া। মোবাইল ফোনেরও তো প্রচলন ছিল না সেই সময়, আর আগে থেকে জানারও সুযোগ ছিল না। নিশ্চয়ই সেই আত্মীয়রা তারা কোথাও বেড়াতে গিয়েছে। আর আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক দূরে দূরে। কার কাছে গিয়ে কি জিজ্ঞেস করবেন এটাও তো উনি বুঝতে পারছিলেন না। কি আর করা, রাত হয়ে গেছে, বাড়িতে তো যেতে হবে। উনি নদীর দিকে হাঁটতে থাকেন, কারণ এরপর ওনাকে নদীটা পাড়ি দিতে হবে। ওই সাইডে রয়েছে আত্রাই নদী। চাঁদনি রাত ছিল, পথ চিনতে নানার খুব একটা বেশি সমস্যা হচ্ছিল না। নদীর ঘাটে পৌঁছানোর পর তিনি দেখেন কোনো নৌকা নেই ঘাটে, চারদিক একদম জনমানবহীন। আশেপাশে তাকিয়ে তিনি দূর থেকে একটা হারিকেনের আলো দেখতে পান। আশ্রয়ের খোঁজে সেদিকে হাঁটতে থাকেন। রাতে কোনো কোনো জেলে নদীর পাশে ছাউনি বানিয়ে সেখানে বিশ্রামের মতো জায়গা করে, সারা রাত জেগে মাছ ধরে। তো এটা অনেক জায়গায় আছে। তো নানা ওইখানে চলে আসেন। ওই ছাউনির কাছে এসে ডাকতে থাকেন যে, ও ভাই, ভিতরে কে আছেন? ভিতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে আসে। তো নানা বলে যে, আমি এরকম একটা সমস্যায় পড়ছি, আত্মীয় তো নাই, কি করি, এখন তো যেতেও পারছি না। তখন ওই জেলে উনি বলেন যে তার নাম হচ্ছে হারু, সবাই তাকে হারু বলে ডাকেন। হতে পারে তার নাম হারুন বা অন্য কিছু, তবে সবাই তাকে হারু বলে ডাকেন, এমনটাই বলেছিলেন। উনি বলেন যে, তোমার কোনো চিন্তা নাই, আমি এখন নৌকা নিয়ে মাছ ধরতে একটু বাইরে বের হব, তুমি এই ছাউনির মধ্যে আশ্রয় নাও। নানাকে উনি ছাউনিতে বিশ্রাম নিতে বলে নৌকায় করে উনি চলে যান বেশ কিছুটা দূরে। এদিকে সারাদিনের ক্লান্তি, রাতে খাওয়া দাওয়াও করেন নাই, আর এমন ক্লান্তি তার ছিল নানা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে নানার ঘুম ভাঙে। হারু, হারু, কিরে, ওঠ ওঠ, হে হারু। নানা চোখ খুলে দেখেন ওই ছাউনিটা ভূমিকম্পের মতো কাঁপছে, মনে হচ্ছে কেউ যেন সজোরে ওই ছাউনিটা ধরে ঝাঁকাচ্ছে। আর এই ডাকগুলো মনে হচ্ছে অনেক দূর থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে। নানা ভাবলেন চোর ডাকাত জিনভূত কিনা। উনি ভয়ে ভয়ে বাইরে বের না হই ছনের বেড়া হালকা করে একটু আঙ্গুল দিয়ে সরিয়ে বাইরে থেকে দেখার চেষ্টা করেন ঘটনাটাকে বাইরে কে। উনি তাকিয়ে যা দেখেন তাতে ভয়ে ওনার গলা শুকিয়ে যায়। উনি দেখতে পান একটা প্রকাণ্ড লোমশ হাত
দূর থেকে ফসলের মাঠ পেরিয়ে এই ছাউনি পর্যন্ত চলে এসেছে। ওই হাতটি মূলত ছাউনি ধরে ঝাঁকাচ্ছে। এত বড় হাত, সর্বনাশ! এই জিনিসটা ঝাঁকাচ্ছে আর বলছে, এ হারু, এ হারু। নানা তো যথেষ্ট সাহসী ছিলেন, আগেও ছোটখাটো প্যারানরমাল সমস্যায় উনি পড়েছেন, যেহেতু রাত বিরেতে ওনাকে বাড়িতে আসতে হতো। তা সত্ত্বেও তিনি ভয়ে কাঁপতে থাকেন এবং আল্লাহকে ডাকতে থাকেন। উনি আঁটোসাঁটো হয়ে ওই ছাউনির মধ্যে বসে থাকেন, নিঃশব্দে, কোনো কথা বলছেন না, মনে মনে দোয়া দুরূদ পড়ছেন। 2 মিনিটের মতো এরকম ডাকাডাকি হয়, এরপর ঝাঁকুনি থেমে যায়, হাতটিও মিলিয়ে যায়। এর কিছুক্ষণ পর এই হারু ফিরে আসলে নানা তাকে সব ঘটনা খুলে বলেন, অনুরোধ করেন যে আমাকে এখনই নদীটা পার করে দেন, ভয়, আমার অবস্থা খারাপ, আমি আর এখানে থাকতে চাই না। হারু বলে, ও এই ঘটনা, আরে বাপু ভয় পেও না তো, ও কিছু না, আর এত রাতে তুমি যাবেই বা কোথায়, চুপ করে বসো তো, কোনো ভয় নেই। এই বলে হারু ছাউনির থেকে বাইরে বেরিয়ে একটা কাজ করে বসেন। ফসলের জমির যেই সাইড থেকে ওই যে লম্বা একটা হাত বেরিয়ে এসেছিল, ওইদিকে মুখ করে বলতে থাকেন, বড়দা, ও বড়দা, শুনতে পাচ্ছেন, ও বড়দা। তো এরকম ডাকাডাকি করছে। ওই সময় কি করে, নানাও ওই হারুর পিছনে এসে দাঁড়িয়ে দেখতে থাকেন ঘটনাটা কি। অপর দিক থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই কে ডাকে রে, হারু নাকি? তখন হারু বলে ওঠেন, যে বড়দা, আমি এই সেলিরে রেখে একটু এই নদীতে গেছিলাম দাদা, আপনার ডাক তো শুনিনি কো। অপর দিক থেকে ভেসে আসে, ও তাই বল, এই সাওয়াল ডাকে আবার ভয় পাইছে কিনা, আবার আমি যে ডাকলো মরে বল, ভয় যেন না পায়। হারু বলে যে, জি বড়দা, একটু তো ভয় পাইছে, এই নতুন মানুষ, আপনাকে তো চেনে না। তখন অপর দিক থেকে আর একটা কণ্ঠ, যে কণ্ঠটা ভেসে আসছিল, সে বলে ওঠে, আমার শরীরটা বড় খারাপ রে হারু, বাজারে গিয়ে আমার ভাইকে খবর দে, দেখ তো কাউকে পাঠানো যায় কিনা, না হলে তুই যা, ওকে একটু ডাক, আমার কথা বল যে আমি ডাকছি, আমার শরীরটা খুব অসুস্থ। তখন হারু বলে ওঠেন, জি বড়দা, আমি তাহলে এই ছেলেটারে বাজারে পাঠাই দেই নদী পার করে, আমি নৌকা পারে রেখে কিভাবে যে যাই। তখন অপর পাশ থেকে বলে, আচ্ছা ঠিক আছে তাই কর, আর ওরা বলিস ভয়টা যেন না পায়, আর ওকে বিস্তারিত বলে দিস কিভাবে কি করতে হবে। ওই সময় আবার ওই অপর পাশ থেকে ওই কণ্ঠটা বলে ওঠে, হ্যাঁ রে সাওয়াল, পারবি তো, ভয় পাইছিস নাকি, যাবি নাকি? তখন আবার নানা কাপা কাপা কণ্ঠে উত্তর দেয়, জি যাব, হালকা পাতলা ভয় পাইছি, তবে এখন আর ভয় লাগতেছে না। তখন অপর পাশ থেকে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই তোকে, নদী পার হয়ে সোজা বাজারে ঢুকে যাবি, যেখানে মাছ বিক্রি করে সেখানে, ওখানে গিয়ে আমার ভাইকে পাবি। নানা তখন বলেন যে, সে না হয় গেলাম, কিন্তু আমি তাকে চিনবো কিভাবে? তখন আবার অপর পাশ থেকে আওয়াজ আসে, ওখানে গিয়ে সবচেয়ে লম্বা লোক, যেটা সবচেয়ে লম্বা যেটা আছে, তার কাছে গিয়ে বলবি নদীর ওই পারে বট গাছে আপনার যে ভাই থাকে, তিনি বড্ড অসুস্থ, আপনাকে ডেকে পাঠিয়েছে, আর বলিস যে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। নানা বলে, আচ্ছা ঠিক আছে, আমি জানাম। তো এরপরে সব ডাকাডাকি থেমে যায়। ওই হারু নৌকায় করে নদী পার করে দেয় নানাকে, আর নদী পার হতে হতে নানাকে অভয় দিয়ে ঠিকঠাক মতো কাজটা করার জন্য বলে। আর হারু বলে দেন যে নানা যতক্ষণ না পর্যন্ত ফিরবেন, ততক্ষণ পর্যন্ত হারু নৌকা নিয়ে এখানে অপেক্ষা করবেন। হারুকে বিদায় জানিয়ে নানা বাজারের মধ্যে চলে যান। তখন কিন্তু কোনোভাবেই বাজারে লোক থাকার কথা না, তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, অনেক রাত। নানা বাজারে তো কাউকে দেখতে পান না, আর এই বাজারে উনি নতুন, কোথায় মাছ বিক্রি করে এটাও জানেন না। তারপরও উনি খুঁজতে থাকেন যে কোথায় এই বাজারে মাছ বিক্রি করতে পারে। কোনো জায়গায় কোনো সারা শব্দ নাই, কুকুর বিড়ালই, মানে বিড়ালও দেখা যাচ্ছে না সেখানে। হঠাৎ করে নানা একটা জায়গায় দেখেন অনেক মানুষ, স্বাভাবিক আকৃতির মানুষ, মনে হচ্ছে তারা কেনাকাটা করছে, মাছ কেনা বেচা করছে, এরকম আর কি, এরকম মনে হচ্ছে। তখন এর মধ্যে লম্বা একটা লোক, তার চেহারা ছিল তো স্বাভাবিক মানুষের মতোই। তো তাকে গিয়ে নানা বলেন, এই যে ভাইজান শুনছেন, আমি তো আসছি আপনার বড় ভাইয়ের সালাম নিয়ে, আপনার বড় ভাই আপনাকে সালাম জানাইছেন, আর বলছেন যে উনি খুব অসুস্থ, আপনাকে ডেকে পাঠাইছেন, আর ওনার মিষ্টি খেতে ইচ্ছা করছে। ওই লোকটা ঘুরে তাকায় নানার দিকে, মিনিট খানেক না, মানে হয়তো বা 30 সেকেন্ড 40 সেকেন্ড এক দৃষ্টিতে নানার দিকে তাকিয়ে থাকেন, মানে উনি কিছু ভাবছেন। এরপরে বলেন, ঠিক আছে চলো, আমার পিছু পিছু আসো। নানা দেখলেন যে
বাজারে কোনো লোকজন নাই, অথচ কোনো একটা দোকানে এই লোকটা গেল, সেই দোকান খোলা, সেটা হলো মিষ্টির দোকান। তো ওই লোকটা এক হাঁড়ি মিষ্টি, দই, সন্দেশ, এরকম বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য কিনে নদীর দিকে হাঁটতে থাকে। নানাও তার পিছু পিছু হাঁটতে থাকে, তার পাশাপাশি হাঁটতে পারছিলেন না। মানে ওই লোকটা এত দ্রুত হাঁটছিল যে তার পাশাপাশি আসার কোনো সুযোগ নেই। তবে নানা পেছন থেকে তাকে কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। নানা বুঝতে পেরেছিলেন যে এই জিনিসটা স্বাভাবিক কিছুই না। নদীর পাড়ে সে দুজনে দাঁড়িয়ে যান। এদিকে নানা ওই হারুকে ডাকতে থাকেন, ও হারু ভাই, ও হারু ভাই, এই যে আমরা তো চলে আসছি। তখন ওই লোকটা বলেন যে নৌকায় এখন পার হওয়ার সময় নাই, আমার বড় ভাই অসুস্থ, তুমি নৌকায় পার হয়ে যাও, আমি আমার মতো করে পার হয়ে যাচ্ছি। এই বলে ওই লোকটা করে কি, নদীর এ পারে দাঁড়িয়ে এক পা এমন লম্বা করেছে যে ওই পাটা লম্বা হয়ে নদীর ওই পারে চলে গেছে। এরপর ওনার এক পা এই পাশে আর এক পা ওই পাশে, পুরো বডিটা উনি ওই পায়ের কাছে নিয়ে যান। এরপর এই পাটা ছোট করে আবার স্বাভাবিক আকৃতিতে উনি নিয়ে আসেন নিজের শরীরটাকে। এরপর হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেলেন। হারু এসে উপস্থিত হয় নৌকা নিয়ে। তো উনি নৌকায় উঠেছেন, অর্থাৎ নানা নৌকায় উঠেছেন। এই দৃশ্য দেখে তো নানা ভয়ে থরথর করে কাঁপছেন। তখন হারু নানাকে সাহস যোগাতে থাকে আর একটা বিড়ি ধরিয়ে বলে, নাও বিড়ি খাও, ভয়ের কিছু নাই। নানা যখন একটু স্বাভাবিক হন তখন হারু বলতে থাকেন, আসলে তুমি যাকে ডেকে নিয়ে আসছো উনিও জিন, মূলত তাড়াতাড়ি যাওয়ার জন্য এইভাবে উনি চলে গেছেন, না হলে সাধারণত আমি নৌকায় পার করে দেই, গল্প করতে করতে চলে আসি আর কি। তো এইভাবে আসলে অল্প কিছু কথা বলতে বলতে ওই ছাউনিতে নানা আর ওই হারু চলে আসেন। আর হারু তখন নানাকে বলেন যে আসলে এরা দুজনেই খুব ভালো জিন, এরা অনেকদিন ধরে এলাকায় আছে, আর এদের কারণে মূলত দুষ্টু পিশাচ শ্রেণীর জিনেরা জেলেদেরকে জ্বালাতন করতে পারে না। এরা মানুষদের অনেক উপকার করে, কখনো কোনো ক্ষতি করে না। মূলত এদের কারণেই আল্লাহর রহমতে মানুষ নির্ভয়ে রাতের বেলায় মাছ ধরতে পারে। তো এভাবে বিভিন্ন গল্পগুজব হচ্ছে, নানারও ভয়টার একদম কেটে আসছে, নাই বললেই চলে ভয়। ভালোই লাগছিল যে এরকম একটা পরিবেশে উনি হঠাৎ করে পড়ে গেছেন, ভয় পেয়েছিলেন, তো এখন আর ভয় নাই। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, এই হারু, তোরা খেয়েছিস রাতে? তখন হারু বলেন যে হ্যাঁ আমি তো খাইছি বড়দা, এই লোকটা তো আসলে খায় নাই, ওই আত্মীয় বাড়িতে গেছিল, যায় দেখে তালা মারা, তাই চলে আসছে এখানে, সে খাওয়া দাওয়া করে নাই। তখন ওই পাশ থেকে বলে ওঠে, ও বুঝছি, তাহলে এই নে এক হাড়ি সন্দেশ খা তোরা, যেহেতু ছেলেটা খাওয়া দাওয়া করে নাই, তো দুজন মিলেই খা। মুহূর্তের মধ্যে একটা লম্বা হাত ওই ছাউনির এক পাশে চলে আসে। ছাউনির কিন্তু মাথার সাইড, পায়ের সাইডে ফাঁকা থাকলেও ওই জায়গাটা ঢাকা ছিল, তার এক সাইডে খোলা রেখেছিলেন ওই সময় হারু। তো ওই দিক দিয়ে একটা হাত চলে আসে। হাত দেখে যদিও বা নানার ভয় পাওয়ার কথা, তবে নানা এবার মোটেও ভয় পান নাই। ঠিক একই রকম বেশ বড় আকৃতি একটা লোমশ হাত, হাতে একটা সন্দেশের হাড়ি, ওই জিনিসটা ছাউনির মধ্যে চলে আসে। তো নানা এটা দেখেন, হারু ওই হাড়িটা গ্রহণ করেন, দেখা যাচ্ছে ওর ভিতর সন্দেশ আছে। আর এগুলো তো নানা নিজেই দেখেছিলেন যে কিভাবে কিনেছে। নানা অবশ্য খেতে চাচ্ছিলেন না, কিছুটা আনইজি ফিল করছিলেন। হারু জোরাজোরি করে যে খাও রে বাবা, কোনো সমস্যা নাই। এরপর নানা এটা খান, খাওয়ার পর ভালোই লাগলো আর কি। এটা যে একদম অপার্থিব স্বাদ বিষয়টা এরকম না, তবে মিষ্টির কোয়ালিটিটা খুব ভালো ছিল আর কি। নানা তো ক্ষুধার্তও ছিলেন। এরপর হারু আর নানা সারা রাত গল্প করে কাটিয়ে দেন। ফজরের পরে যখন আস্তে আস্তে সকাল হচ্ছে, মানে সূর্য উঠছে, চারদিকে একটু ফর্সা হয়ে আসছে, এরপর নৌকাও ঘাটে চলে আসে। নানা এরপরে নদী পাড়ি দিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে আসেন। তবে নানা এরপরে কখনোই এইভাবে আর এই নদীর পাড়ে রাতের বেলা আসার চেষ্টা করেননি। যতদিন উনি জীবিত ছিলেন ততদিন করেন। নানা এখন জীবিত নাই, এমনটাই জানিয়েছেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সিয়াম আলম ভাই। প্রিয় লিসেনার্স, আমরা তো আসলে মেছো ভূতদের গল্প শুনি, তবে এই ঘটনাটা আমার কাছে বেশ অন্যরকম লেগেছে যে ওই পাশ থেকে হারুকে নাম ধরে ডাকছে। হারুও তাকে খুব ভালোভাবেই চেনে, আর ওখানকার জেলেরাও তাকে খুব সম্মান করে, যেহেতু আশেপাশে কোনো দুষ্ট পিশাচ তাদেরকে বিরক্ত করতে পারে না এদের কারণে। তো নানার জীবনে ঘটে যাওয়া বেশ অদ্ভুত এক ভুতুরে ঘটনা, যেটা ভয় দিয়ে শুরু হলেও শেষ দিকে এসে ভয়ের কোনো লেশ মাত্রই ছিল না। ঘটনাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ জানাই
সিয়াম আলম ভাই সহ যারা আজকের এপিসোডে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনাদের সবার কাছ থেকে আরো অনেক অনেক ভয়ের ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শামস আহমেদ, কলোরাডো, ইউনাইটেড স্টেটস থেকে। শামস তার নিজের জীবনের একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটি আপনাদের কাছে প্রেজেন্ট করি। ঘটনাটি ঘটে শামসের সাথে 2005 সালে এবং শামস তখন স্টুডেন্ট এবং তিনি বেশ অ্যাডভেঞ্চারাস ছিলেন। তিনি তার বন্ধুদের সাথে অনেক অ্যাডভেঞ্চারাস কাজ করতেন, বাইরে যেতেন, ঘুরতেন এবং অনেক কিছু করতেন। যাই হোক, তার মূল শখের একটা ব্যাপার ছিল হচ্ছে ক্লাইম্বিং। তিনি এই মাউন্টেন ক্লাইম্বিং খুব পছন্দ করতেন। সেটা তিনি ছোটোখাটোভাবে ট্রেনিং নিয়েছিলেন এবং তিনি এটা করতে খুব আগ্রহী ছিলেন। তো কলোরাডোতে তখন খুব বড় কিছু এরকম পাহাড় ছিল যেগুলোতে ক্লাইম্ব করা যেত এবং শামসের খুব শখ ছিল যে সে এরকম একটা পিক আছে, যাই হোক সেটাতে সে ক্লাইম্ব করবে। এটা তার সবসময় একটা শখ যে সেটা সে জয় করবে, এটা তার শখ ছিল তার বন্ধুদের সাথে গিয়ে। তো এটাকে মাথায় রেখেই সে ছোটোখাটো ক্লাইম্বিংয়ে অভ্যস্ত হওয়া শুরু করছিল। তো যাই হোক, তখন উইন্টার আসি করতেছে, উইন্টার পুরো আসে নাই এরকম সময়। এক নাগাড়ে বেশ স্ট্রংলি পড়াশোনা করে শামস একটু প্রেশার ফিল করতেছিল। তো যাই হোক, সে ডিসাইড করে যে সে সেমিস্টার ড্রপ দিবে। এটা চিন্তা করে সে ওইবার নতুন কোনো কোর্স বা ক্লাস নেয় না আর কি। তো বেশ একটু ফ্রি টাইম কাটাইতে চায় সে। তো এই সময়টাই সে চিন্তা করে যে আমি একটু যদি পাহাড়ে যেতে পারি, একটু ক্লাইম্বিং করি, মন টন একটু ভালো হবে। তো সে তার বন্ধু বিলি আর এডি দুজনের সাথে কথা বলে যে একটু পাহাড়ে যাবি নাকি। তো বিলি এডি ওরা আবার তখন পড়াশোনা করতেছে না, ওরা তখন কাজ করে। তো দুজনেই বললো যে ওকে যাওয়া তো যাই, কোনো ব্যাপার না, চলো যাই। তো তারা মোটামুটি ডিসাইড করে যে তারা ক্লাইম্বিং করতে যাবে। তো মোটামুটি যেখানে তারা ক্লাইম্ব করতে যাবে এক্স্যাক্ট লোকেশন বলে নাই শামস। তো ওই পাহাড়গুলো বেশ উঁচু, অনেক উঁচু, কারণ সে চাচ্ছিল যে সে যেখানে ক্লাইম্বিং শেখার পর মোটামুটি প্রথম দিকে করছে তার থেকে একটু উঁচু জায়গাগুলো সে ক্লাইম্ব করতে, তাহলে তার অভ্যস্ততা বাড়বে। কারণ তার অ্যাকচুয়ালি তার ইচ্ছা হচ্ছে যে সে গিয়ে কলোরাডোর সবচেয়ে টপ যে পিকটা সেটা সে ক্লাইম্ব করবে পরবর্তীতে। আর সেইটা করতে চায় হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রিম ওয়েদারে, মানে উইন্টারে। তো উইন্টারে করতে গেলে কিন্তু ওয়েদার চরম এক্সট্রিম থাকে ওইখানে, আর এইটার জন্য তাকে প্র্যাকটিস করতে হবে যথেষ্ট। তো সেটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বেস্ট টাইম। সে মনে করে যে এখন যেহেতু উইন্টার কেবল আসি করতেছে আর আমি যেটা ডিসাইড করছি যে জায়গায় আমি যে করবো ক্লাইম্বিং প্র্যাকটিস, এইটা হচ্ছে বেস্ট প্রিপারেশন ফর মি। তো সেই জন্যই কিন্তু প্ল্যানটা করছে, এই সময়টা করবে কাজটা। তো বিলি এডি দুজনের কাছেই যখন এসে বলছিল, তারা কিন্তু বলছিল তখন যে তাদের কাছে ওরকম টাকা নাই, এখন টাকার শর্টেজ আছে। তো বলে যে আমি কভার করবো, অসুবিধা নেই, আর আমি সেমিস্টার ড্রপ দিছি, এখন আমি এক্সট্রা টাকা যা আছে আমি বের করবো, কোনো অসুবিধা নেই, সো লেটস গো। তো ওরকম প্ল্যান করে যোগাযোগ করে ওরা ওইখানে, এবং ওখানকার যে এজেন্সি তাদেরকে ওখানে গাইড প্রোভাইড করবে ইত্যাদি ইত্যাদি, ওদের সাথে যোগাযোগ করে ওরা রওনা দেয় আর কি। তো এডিট ট্রাক ছিল, ট্রাকে করে সব প্যাক করে রওনা দেয়। তো ওই এজেন্সি তাদেরকে বলছিল যে তোমাদের থাকার জায়গাটা অমুক জায়গা হবে, যেখানে তোমরা কটেজ আছে আমাদের, ওই কটেজে থাকবা, এবং ওইগুলো কিন্তু আগের থেকে ওরা রেন্ট সব হিসাব করে নিছে আর কি। তো বলছে যে ওখানে থাকবা এবং ওখান থেকে এরকম আমরা রওনা দিবে, এতটা সময় আমাদের গাইড আসবে, তারপর ইত্যাদি ইত্যাদি। এবং ওরা ওইটা চুজ করছে, একটু ভাড়া বেশি নিছে শামসের কাছে, যেটা যেহেতু মানে কটেজটা কাছে, তাদের যেই পাহাড়ের যেখানে যেতে হয় এটা থেকে কাছে। আর শামসের কাছে ওই কটেজটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে কটেজটার যে ছবি সে দেখছে ওদের ক্যাটালগে, সেটা অন্যরকম, মানে খুব সুন্দর, মানে একদম কাঠের একটা কটেজ এবং পাথর দিয়ে বানানো। এখানে মানে ফায়ার প্লেসের চিমনি উঠে গেছে উপরে, দুই পাশে ঢালু ছাদ, এবং যে কটেজের আশেপাশের জায়গাটা পুরোপুরি একটা খোলা জায়গা, এবং বেশ খানিকটা দূর থেকে বড় বড় গাছগুলো উঠছে এবং দূরে মাউন্টেনের এগুলো দেখা যাচ্ছে। তো সে চিন্তা করছে যে আমরা একদিন আগে চলে যাই, একদিন ওখানে থাকবো, ওখানে থেকে আড্ডা টাড্ডা দিয়ে তারপর দিন রওনা দিলাম ক্লাইম্বিংয়ের জন্য। এবং ক্লাইম্বিংয়ের সময় তো শুধু ওই টেন্ট ছাড়া আসলে ওরকম কিছু নাই, টেন্টে থাকতে হবে। তো এই কটেজটাতে মানে একটা দিন থাকি, বেশ জোস হবে। তো যাই হোক, ওইটা দিয়েই চুজ করছে কটেজটা শামসরা। তো তারা যখন যাচ্ছে রাস্তা দিয়ে, তাদের যে মূল শহর থেকে বের হয়ে হাইওয়ে ধরে চলতে চলতে এক সময় এই পাহাড়ি এলাকার মধ্যে ঢুকছে। এই জায়গাগুলা একটু অন্যরকম, পাহাড়ি এখানে ঢুকেছে, উঁচু উঁচু গাছ রাস্তার দুই পাশে, এবং বেশ দূরে দেখা যাচ্ছে ঢালু জায়গা, এবং তারপর পাহাড় দূরে, এবং অনেক দূরে মাউন্টেন লাইন দেখা যাচ্ছে এরকম। তো চলতে চলতে এক সময় তারা চলে আসলো এই জায়গাটা একটু কান্ট্রি সাইড, যেখান দিয়ে তাদের যেতে হবে কটেজের মূল রাস্তাটা। তো ওরা ওই রাস্তার মধ্যে উঠে গেল এবং চলতেছে বেশ অন্যরকম। এবার একটু মানে উঠে চলতে, মানে গাড়িটা উপর দিকে উঠতেছে, বোঝা যাচ্ছে যে রাস্তা পাহাড় একদম ঘুরে ঘুরে উঠতেছে, এবং চারিপাশে এই যে শীত যেহেতু চলে আসছে, বেশ ঠান্ডা বেড়ে গেছে, এবং ঘন কুয়াশা নিচের দিকে দেখা যাচ্ছে, বেশ কভার করে রাখছে। তো এরকম করে ঘুরতে ঘুরতে এক সময় তারা চলে আসলো বেশ গাছগাছালি ঘেরা একটা জায়গা। সেখান থেকে বের হয়ে
জাস্ট এরকম একটা প্যাচ পাহাড়ের মধ্যে, রাস্তাটার মধ্যে এরকম প্যাচ দিয়ে উঠলো, উঠে দেখলো যে একটা মানে এরকম ফাঁকা জায়গা, বেশ খোলা জায়গা ওই জায়গাটা। এবং এই খোলা জায়গাটার মধ্যে মাঝখানে মনে হলো যে এই কটেজটা রাখা, কটেজের পাশেই একটা গাছ, বড় গাছ, এবং গাছে একটাও পাতা নাই, শুকনা একটা গাছ, ডালপালা মেলে আসছে এরকম, এবং মানে গাছের মধ্যে কোনো পাতাই নেই, শুকনো একটা গাছ, আর ঠান্ডায় পড়ে গেছে। এবং দূরে দেখতেছে যে তার কয়েকদিন আগে মনে হয় হালকা স্নোফল হয়েছিল, কিছু কিছু জায়গায় এখনো স্নো মানে আছে, হালকা হালকা লেগে আছে, কিছু কিছু জায়গায় গলে পানির মতো হয়ে গেছে। এবং তার থেকে দূরে উঁচু উঁচু গাছগুলো আছে, গাছের ওই পাশে দূরে পাহাড়েরই দেখা যাচ্ছে, এবং ওই পাহাড়ি তারা ক্লাইম্ব করবে। তো বেশ লাগলো শামসের কাছেও বা বিলি এডি ওদের কাছে সবার কাছে জোস লাগলো, এবং তারা তাদের ট্রাক এনে পার্ক করলো ওইখানে। তো ওদের কাছে কিন্তু বলা আছে যে অমুক জায়গায় যে উঠবে ওখানে জিনিসটা এরকম যে কেউ নাই, ওদের এজেন্ট যে কেউ থাকবে ওখানে তা না, সবকিছু দেওয়া আছে এসেই। তো ওরা কালেক্ট করে নিয়ে গেছে এখান থেকে যাওয়ার সময়, তো ওই কটেজের চাবি নিয়ে গেছে। তো সুন্দর যে ওখানে কটেজ খুলে ঢুকলো, বেশ সুন্দর ছিমছাম গোছানো, কটেজের ভিতরে সবকিছু গোছানো। এবং তাদের জিনিস হচ্ছে তারা যখন এখান থেকে যাবে তখনও তাদের কিন্তু ঠিক এইভাবেই গোছায় রেখে যেতে হবে কটেজটা, মানে এটা কিন্তু জাস্ট লাইক ডাম্পিং করে গেলে হবে না এখানে। তো যাই হোক ওই ওরকমভাবেই ঢুকছে তারা। তো ঢুকে দেখতেছে যে কটেজের মধ্যে বেশ জোস এনভায়রনমেন্ট, ভিতরে হিটিং টিটিং অন করে দিল তারা, দিয়ে ভেতরে তাদের মতো হাঁটতেছে, এটা ওইটা দেখতেছে। তো খুব সুন্দর লাগতেছে। তো দোতলা উঠে গেল, তারা তিনজন বলছে কে কুই থাকবি। তো বিলি এমনি পছন্দ করতো যে নিচে থাকতে, সে বলতেছে যে আমি নিচতলায় থাকবো লিভিং রুমের মধ্যে, আর এই ফায়ার প্লেস আছে, ফায়ার প্লেসে কাঠ টাট দিব, আগুন জ্বালবো, এখানে আমি থাকবো, আর তোরা আড্ডা দিবি আমার সাথে, তারপর তোরা তোদের মতো বেডরুমে চলে যাস। তো দুই তলায় গেল, দুই তলায় যে শামস দেখতেছে যে এই পাশে একটা বেডরুম আছে, এই পাশে একটা বেডরুম আছে, মানে 3টা বেডরুম দুই তলায়। তো শামস ডান দিকের যে বেডরুমটা ওটাতে ঢুকে দেখলো যে ওইটার এক পাশে দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে ওখানে পাহাড়, মাউন্টেন লাইনগুলো দেখা যাচ্ছে, উঁচু যেটা ক্লাইম্ব করবে সে পাহাড় দেখা যাচ্ছে, আর তার নিচে গাছ, খুব সুন্দর পরিবেশ। আর ওই সেম রুমের এই পাশে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এই পাশে যে যেটা পাতা ছাড়া মরা গাছটা, ওই গাছটা দেখা যাচ্ছে ওখানে, মানে ডালপালা এরকম হয়ে আছে। তো শামসের কাছে এগুলো বেশ ভালো লাগতো। শামস বললো যে আমি এই রুমটা নিবই, আই এম গোনা টেক দিস রুম। আর বিলি তো ওই নিচে থাকতে পছন্দ করে, সেখানে থাকবেন। এডি তখন বললো আচ্ছা তাহলে আমি ওই পাশের কর্নারের রুমটা নিই। তো ওই কর্নারের রুম থেকে এই গাছটাকে সামান্য দেখা যায় আর পাহাড় দেখা যায়। যাই হোক তারা রুম ডিস্ট্রিবিউট, মাঝখানের রুমটা কিন্তু খালি রয়ে গেল তাদের, ওটার মধ্যে কেউ নাই। আর নিচে কিন্তু বিলি থাকতেছে রাত্রেবেলা। যাই হোক তাদের মতো সব গোছায় নিয়ে তারা ওখানে বসে নিচে আড্ডা দিতেছে। এর মধ্যে বেলা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বিকাল হয়েছে, বিকাল হয়ে, এবং ওই ফোনে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা এখানে এসে পড়ছি, তাদের যে কোম্পানি তাদেরকে বলছে যে আমরা এখানে চলে আসছি, তোমরা এই যে আগামীকাল এতটার সময় তোমাদের লোক আসার কথা, এসে মানে জাস্ট কনফার্ম করে দিছে। দিয়ে তারা ওখানে জাস্ট আড্ডা দিতেছে নিচে। তো বসে বসে আড্ডা দিতেই ততক্ষণে কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে। তারা দেখতেছে যে পাহাড়ি বিকালটা অন্যরকম, একে তো কাইন্ড অফ গ্লুমি ওয়েদার মানে উইন্টারের, তারপর দেখা গেছে যে তখন আলো কমে যাচ্ছে, মানে একেবারে অন্যরকম একটা পরিবেশ। পাহাড়ের ওই পাশের জায়গাটা মনে হচ্ছে হঠাৎ করে পাহাড়ের উপরের দিকটা কেমন যে লালচে হয়ে গেল। তো তখন বলতেছে শামস দেখ কি অবস্থা। তো তিনজনই দেখলো, মনে হলো যে পাহাড়ের উপরের ওই জায়গাটা কাইন্ড অফ স্নো ক্যাপ আছে। তো ওই জায়গায় যখন আলো পড়ছে মনে হচ্ছে যে ওই জায়গাটা মানে একদম চকমক করে উঠছে লাল রংটায় সাদার উপরে, অন্যরকম সৌন্দর্য একটা। যাই হোক এটা তারা অনেকক্ষণ এনজয় করলো, মানে অনেকক্ষণ বলতে বেশ খানিকক্ষণ। তারপরে কিন্তু আস্তে করে সেট করে সূর্য ডুবে গেল, চারিদিকে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়ার সাথে সাথে জায়গাটাকে রিয়েলি স্পুকি মনে হওয়া শুরু হলো, বিকজ মনে হলো যে এই জায়গাটা মনে হয় ভুতুড়ে একটা জায়গা। কারণ অন্যরকম একটা ভয়ঙ্কর লাগতেছে চারিপাশটা, মানে মনে হচ্ছে যে ওই যেসব জায়গায় হালকা স্নো জমেছিল সেগুলো গলে গেছে, যেসব জায়গায় কালো কালো পাথর বের হয়ে গেছে, দেখতে কেমন যেন বলছে মুখ বদনাম করে আছে এই যে মানে এই আকাশের ধূসর আলোতে। মানে ধূসর আলো কারণ কি, মানে জায়গাটার পরিবেশ ল্যান্ডস্কেপটা এরকম যে এই রাতের আলোটাও ধূসর আলো হয়ে গেছে, আর ওই গাছের উপরের জায়গাগুলোকে আর অন্যরকম লাগতেছে। তো ওরা ওখান থেকে সুইচ ট্যাপ দিয়ে বাসার পাশের যে বাতিগুলো জ্বালাই দিছে। তো দুই পাশে 2টা লাইট আছে, সামনে শেডের নিচে একটা আর ওইখানে একটা, 2টা লাইটে মানে খুব বেশি আলো তৈরি করতে পারতেছে না। তো এরকম সময় তারা খেয়াল করলো যে আকাশে চাঁদ ভিজিবল হয়েছে, মানে চাঁদটা খুব আবছা ছিল, এটা মানে আস্তে আস্তে উজ্জ্বলতা বাড়তেছে। তো বেশ মোটামুটি বেশ বড় হয়েছে চাঁদ, এবং চাঁদের আলো চারিদিকে বেশ ছড়ায় পড়ছে। তো তাদের কাছে বেশ লাগলো চাঁদের আলো দেখে, মনে হলো যে অসাধারণ একটা পরিবেশ। তো খিদাও লাগছে, খেতে হবে। তো তাদের সাথে তো সব এই ক্যাম্পিং ফুডস ক্যাম্পে করার মতো আর কি, ক্যাম্পিং এর জন্য তারা খাবার নিয়ে আসছে। তো চিন্তা করলো যে কিচেনে আর বদার না করে
আমরা এগুলা নিয়ে গ্রিল করি এবং গ্রিলের অভ্যাস আজকের থেকে শুরু হোক, না পাহাড়েও তাদের এটাই করতে হবে। তো যে তাদের ট্রাক থেকে তাদের ওই যে গ্রিল ম্যাটেরিয়াল যা যা আছে সেগুলো সব নামাইলো, এনে সেটা স্ট্যান্ড সেট করলো কোথায়, ওই যে গাছ আছে যে মরা গাছটা ওটার কাছে, ওখানে সেট করলো তারা। মানে এটা তাদের কাছে মনে হলো একটা আর্টিস্টিক ব্যাপার, ওখানে বসে গ্রিল করবে তারা। তো সবকিছু সেট আপ করে চারকোল টারকোল দিয়ে এটা লাইট করলো, জ্বললো, তাদের যে খাবার বের করলো, চিন্তা করলো যে চিকেন গ্রিল করবে, স্টেক গ্রিল করবে এগুলা। তো এনে সবকিছু ওখানে গোছাচ্ছে 3 ফ্রেন্ড মিলে, তো ম্যারিনেট করতেছে একজন এগুলা গোছাচ্ছে একজন, মানে 3 জন মিলে মানে করতেছে আর কি সবকিছু। তো বসে বসে ওখানে গল্প করতেছে আর তারা গ্রিল করতেছে, ঠিক আছে ওইখানে। তো শামস অনেকক্ষণ মানে একটু অন্যমনস্ক হয়েছিল, সে ওই খাবারের দিকে মনোযোগ দিতেছে, আবার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে তার, ওগুলো চিন্তা করতেছে। হঠাৎ করে সে যেখানে বসেছিল তার কাছে মনে হলো যে তার পাশের যে ঝোপটা বেশ নড়ে উঠছে, মানে কেমন জানি মনে হলো যে এরকম মানে বেশ নড়ে উঠছে, পিছনে কিছু আছে। তো শামস চিন্তা করলো এনে কি, সে একটু মানে সরে এবারে তাকাইছে এরকম যে কি কি ওখানে চিন্তা করতেছে। হঠাৎ করে সে খেয়াল করলো যে ঝোপের ভেতর থেকে মনে হলো যে একজোড়া চোখ তাকায় আছে তার দিকে, জল জল করতেছে চোখগুলা, মানে অনেকটা মানে সাপদের চোখ যেরকম। তো শামস চিন্তা করলো বাপরে বাপ, এখানে আবার নেকড়ে আছে নাকি। তো সে শর্ট করে একটা পাথর নিয়ে ছুঁড়ে মারলো ফার্স্টে, ভয় দেখানোর জন্য কাছাকাছি, যদি ওরকম কিছু থাকে যাতে সরে যায়, এটা চিন্তা করলো। বাট ওদের যদি আবার প্যাক থাকে তাহলে অনেক সমস্যা, সে জানে এগুলো সবই জানে যে প্যাক থাকলেও সমস্যা, কিন্তু তারা তো 3টা ফ্রেন্ড, তাদের আগুন টাগুন আছে সামনে, এই জন্য তার এই সাহসটা, সে পাথর নিয়ে ছুঁড়ে মারলো। তো পাথরটা কাছে যখন ঠাস করে পড়ছে ওইটা মনে হচ্ছে যে সরে গেল ভিতর দিকে ওই ঝোপের মধ্যে। তো শামস তখন বিলিয়া রেডিরে বললো, ম্যান এখানে কিছু একটা আছে, কায়োটিও হইতে পারে, কায়োটি এক ধরনের প্রাণী, বুঝছে, কায়োটিও হইতে পারে, আবার কিন্তু চোখ দেখে আমার কাছে কেন জানি উলফের চোখের মতো লাগছে। তো ওরা বলে যে আরে এখানে হঠাৎ করে এরা তো এই জায়গাটা সেট আপ করে রাখছে, উলফ আসবে কেমন, আসতেই পারে, একটা প্যাকের এদিক দিয়ে আসতে কি লাগে, আসতেই পারে কাছাকাছি, বি কেয়ারফুল ম্যান, আর একসাথে থাকেও একা হাঁটাচলা করো না এরকমই। তো এগুলো বলে তারা ওখানে গেছে এবং তাদের যখন খাবার দাবার রেডি হলো তারা ওইখানে বসেই খাওয়া দাওয়া করলো। তো সবাই মোটা জ্যাকেট ট্যাকেট পরা গায়ে, ঠান্ডা যদিও আছে এবং এই গ্রিলের যতটুকু হিট এতটুকু আসতেছে। তো ওখানে বসে ওরা ওই যে ডিসপোজেবল প্লেট ছিল ওটাতে খাইলো টাইলো, খেয়ে টেয়ে সবকিছু একটা এরকম ব্যাগের মধ্যে, গার্বেজ ব্যাগের মধ্যে ঢুকায় ওইটা বেঁধে কোনায় রাখার জায়গাটা একটা এরকম জায়গা আছে, ওই জায়গায় রাখলো। তো রেখে ওই তাদের গ্রিলটা মোটামুটি পরিষ্কার করলো, এখান থেকে যতটুকু করা যায় পরিষ্কার করে, মানে নিজেরা সব গোছায় ফেলতেছে। তো শামসের দায়িত্ব পড়ছে যে এখানে সে মোটামুটি এটাকে ডোলে উঠায়, একটু ঠান্ডা করছে আগে, ঠান্ডা করে এটা ডোলে উঠায় এখান থেকে নিয়ে আসবে। আর বিলি আর এডি কিন্তু ওই পাশে যায় তাদের ট্রাকে অনেক জিনিসপত্র গোছাচ্ছে, এডি গোছাইতেছে আর বিলি হেঁটে বাসার দিকে চলে গেছে, বাসার ভিতরে ঢুকে গেছে। এডি ট্রাকের মধ্যেই গোছাচ্ছে আর শামস এটা করতেছে, এগুলো পরিষ্কার করে গোছাইতেছে। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার পাশে কেউ আছে, মানে সে ফিল করলো যে তার পাশে কেউ আছে। তো শামস কেঁপে উঠে হঠাৎ তাকাইছে, কি রে কে, মানে সে তো দেখছে যে মানে ওদিকে এডি আর ওদিকে বিলি তো ঢুকে গেছে ঘরের দিকে, এদিকে মানে কে, কেঁপে উঠে তাকাইছে, মানে মনে হচ্ছে আননোন কোন এক্সিস্টেন্স। তো তাকায় দেখতেছে কেউ নাই, কিন্তু সে ফিল করতেছে যে তার পাশে কেউ আছে এরকম, মানে যেদিকে সে তাকায় আছে তার কাছে কেন মনে হচ্ছে একটা এনার্জি, মানে একটা মানুষ যদি পাশে দাঁড়ায় থাকে যেরকম ফিল হয় সেরকম। এবং এখন কিন্তু এই গ্রিল ট্রিলের কোনো আলো নাই, আর শুধু ওই যে বাসার বাইরে যে একটা আলো জ্বালানো লাইট, সেটার হালকা আলো এখান পর্যন্ত আসতেছে আর চাঁদের আলো। সে ফিল করতেছে তার আশেপাশে কেউ আছে, তার মনে হচ্ছে তার দিকে তাকায় আছে। তো বেশ ভয় পেয়েছে শামস, বেশ ভয় পেয়েছে, সে তাড়াতাড়ি তার ওই গ্রিলের অংশগুলোকে টেনে নিয়ে সে হেঁটে আসতেছে। তো যখন সে হাঁটা দিচ্ছে ট্রাকের দিকে, সে দেখছে যে ততক্ষণে এর একটু আগে কিন্তু সে দেখছে এডি ট্রাকে কাজ করতেছিল, এখন দেখছে এডিও কিন্তু ওখান থেকে চলে গেছে, ট্রাকের ওখান থেকে হেঁটে চলে গেছে ঘরে। তো সে হেঁটে যখন যাচ্ছে ট্রাকের দিকে, তার কাছে মনে হলো যে তার পেছনে শব্দ পেল কেউ আসতেছে। তো সে ফট করে পেছন ফিরে তাকাইছে শামস, দেখে যে না কেউ নাই, মানে পুরা ফাঁকা, খাকা করতেছে। আর এডি বিলি দুজনে কিন্তু ওই ঘরে ঢুকে গেছে। তো তার কাছে অস্বস্তি লাগা শুরু করলো, সে মনে মনে চিন্তা করলো যে দুইটারে আমি পাইছি, কারণ ওদেরকে বলছি যে এখানে আমি মনে হয় চোখ দেখছি, উল্ফ হইতে পারে, আমার একা ফালা রেখে গেল। তো শামসের মনে একটু ভয় লাগতেছে যে আবার সে ওখানে পাথর ছুঁড়ে মারছে, এখানে কি আসলেই কি মানে নেকড়ের কোনো প্যাক ট্যাক আছে নাকি। আর পাহাড়ে গেলে এগুলো একটু তাদের কেয়ারফুল থাকতে হয়, কিন্তু তাদের যে এজেন্সি তাদের এখানে আছে তারা কিন্তু মোটামুটি নিশ্চিত করছে যে আশেপাশে এরকম উল্ফের ব্যাপার স্যাপার নাই বা কোনো বন্য প্রাণী এরকম এখন নাই। বাট পাহাড়ে ওঠার পরে অনেক রকম রিস্কি থাকে, সেগুলো তাদের সাইন করে উঠতে হয় যে এখানে যত রকমের এই ডেঞ্জার যে ব্যাপারগুলো এগুলো আমরা মেনে নিয়ে উঠতেছি। তো যাই হোক, সে মানে একটু ভয় পাইছে এবং ওদের দুজনে বকা দিবে এরকম চিন্তা করতেছে। সে ট্রাকের একদম কাছে চলে আসছে,
তো এসে সে ট্রাকের পেছনে যে তিরপল লাগানো ছিল তিরপলের একটা অংশ সে খুললো। এই পাশে সাধারণত এই ধরনের জিনিসগুলো সব রাখা হয়। তো এগুলো খুলতেছে আর সে মানে একটু চেপতেছে এডির উপরে, যে এডি যেহেতু এখানে ছিল ও তো খোলা রেখে যেতে পারতো, এটা আর মানে এরকম রেখে যাওয়ার মানে কি। তো ওই খুলতে খুলতে জিনিসগুলো খুলে ফেললো তিরপলটাই পাশে এবং সে জিনিসগুলো রাখতেছে। তো সে মূল যে অংশটা ঢুকায় রাখছে, স্ট্যান্ডটা ঢুকাবে, এই সময় তার কাছে মনে হলো যে তাদের ট্রাকের সামনে মানে ওই যে মানে তার যে হুডের ওই পাশে মনে হলো কাউকে দাঁড়ানো দেখলো সে, লম্বা টাইপের কাউরে। তার কাছে 1 সেকেন্ডের জন্য মনে হয়েছে। তো সে ফট করে আবার তাকাইলো, তাকায় দেখতেছে নাই নাই। কিন্তু তারপরে সে ঠিক জাস্ট কতগুলো পাথর গড়ায় যাওয়ার মতো শব্দ পাইলো নিচে, মনে হলো খড়খড় করে কিছু নুড়ি পাথর ওখান থেকে গড়ায় গেছে। মানে একদম নিস্তব্ধ এই শব্দগুলো বেশি পাওয়া যায়। তো সে তাড়াতাড়ি ওই তার যে স্ট্যান্ডটা ওইটাও তাড়াতাড়ি ঢুকায় রাখলো। ঢুকায় সে এখন যে সে ফেরত যাবে এটা বেঁধে তার কাছে ভয় লাগতেছে। সে হাত দিয়ে নেড়ে চেড়ে ওখানে তার ওখানে বেসবল ব্যাট রাখতো ট্রাকের মধ্যে, বেসবল ব্যাটটাকে টেনে বের করলো, বের করে এনে সে ওই তিরপলটা ভালো মতো বেঁধে দিল। বেঁধে দিয়ে এইবার সে ঘুরে দাঁড়াইছে, মানে ট্রাকটাকে পেছনে ঘুরে দাঁড়াইছে। তার কাছে কেন জানি ভয় লাগতেছে, পুরো বাড়িটার দিকে তাকায়। তার কাছে মনে হইতেছে যে সে এই ট্রাক থেকে যে ওই পর্যন্ত যাবে কিছু একটা তার উপরে এসে হামলা করবে, এরকম লাগতেছে তার কাছে। এখন সে এখানে কিন্তু মানে রেশনাল জিনিস মনে করতে পারতেছে না। তার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা সুপার ন্যাচারাল, মানে অন্য কিছু না। তার কাছে মানে পার্থিব কোনো জিনিস মনে হইতেছে না যে কোনো উল্ফ বা কোনো প্রাণী। তার কাছে মনে সুপার ন্যাচারাল কিছু একটা আসবে। চারিপাশে কেমন একটা নিস্তব্ধতা এবং রাতের শব্দ, ঝিঝি পোকা ডাকতেছে। তো যাই হোক, সে বেসবল ব্যাটটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর মনে মনে বন্ধুদের গালি দিতেছে যে তোরা আমার একা ফেলায় চলে গেলে এখানে তো ঠিক করিস নাই, তো আমাদের সব এখানে থাকার কথা একসাথে, আর আমি তোদেরকে বলছি যে আমি দুটো চোখ দেখছি। যাই হোক, সে ব্যাটটা হাতে নিয়ে নিয়ে এগোচ্ছে আস্তে আস্তে এবং সে চারিদিকে নজর রাখতেছে। মনে হচ্ছে যে কিছু একটা এরকম আছে নাকি আশেপাশে, এরকম লাগতেছে। তো সে মোটামুটি বাসাটার কাছাকাছি চলে আসছে, মানে জাস্ট মানে বাসার সামনে তার কাছাকাছি চলে আসছে। এই সময় শব্দ পেলো যে তাদের মনে হলো যে যেখানে গার্বেজটা ফেলছিল ওই জায়গায় মানে কিছু টানাটানি করার, ছিঁড়ে ফেলার মতো। তো সে তাড়াতাড়ি তাকায়